This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। নমস্কার, শুভ সন্ধ্যা, স্বাগত আপনাকে TV9 বাংলায়। শুরু করছি সুপার প্রাইম টাইম। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। চিহ্নিত অযোগ্যতার পাশে দাঁড়াতে গিয়ে বেকায়দায় স্কুল সার্ভিস কমিশন। কলকাতা হাইকোর্টে চরম অস্বস্তিতে পড়ল রাজ্য সরকার। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। চিহ্নিত অযোগ্যদের আবেদন বাতিলের নির্দেশ দিয়ে আদালত সাফ জানিয়ে দিল, কোনো চিহ্নিত অযোগ্য পরীক্ষায় বসতে পারবেন না। ডিসেম্বরের মধ্যেই শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া, নির্দেশ দিয়েছে আদালত। এসএসসি পরীক্ষায় বসতে পারবেন না চিহ্নিত অযোগ্যরা। নতুন নিয়োগ মামলায় বড় নির্দেশ হাইকোর্টের। অযোগ্যদের পাশে দাঁড়াতে গিয়ে হাইকোর্টে ধাক্কা খেল এসএসসি ও রাজ্য সরকার। পুরো প্যানেলটাই ক্যান্সেল হয়ে গেল তাদের অপদার্থতার জন্য। সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা দফতর। কিন্তু অভিযোগ ওঠে, এসএসসির ওই বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি। ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলায় সোমবার কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে দিল, চিহ্নিত অযোগ্যদের আর কোনো সুযোগ নয়। এদিন এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে দাবি করেন, চিহ্নিত অযোগ্যরা নিয়োগে অংশ নিতে না পারলে 2016 সালের অসফল প্রার্থীরাও নতুন নিয়োগে অংশ নিতে পারবেন না। বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন, কমিশনের থেকে এই ব্যাখ্যা প্রত্যাশিত নয়। এরপরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে অযোগ্য বলে চিহ্নিত না হওয়া ব্যক্তিদের 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করার সুযোগ দিয়েছে, মানে এটা নয় যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের গোটা প্রক্রিয়া থেকে বের করে দিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য এসএসসির উদ্দেশ্যে প্রশ্ন করেন, এত বড় দুর্নীতির অভিযোগ, টাকা ফেরত দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট, তারপরেও এটা বলবেন? এখন একটা নোটিফিকেশন বেরোলো যেটা ত্রুটিপূর্ণ নোটিফিকেশন, সেটা এসএসসিও নিজে জানতে যে কোন কোন জায়গাগুলোয় ত্রুটি আছে, এগুলোর ওপর কেস হবে এবং তারা চাইছে যেন তেন প্রকারণে আমরা পরীক্ষাটা নেব, আমরা যে দুর্নীতিটা করেছি সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাইছি। এরপরেই বিচারপতি ভট্টাচার্য নির্দেশ দেন, নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে চিহ্নিত অযোগ্যদের। যদি কোনো চিহ্নিত অযোগ্য ব্যক্তি ইতিমধ্যে আবেদন করে থাকেন তাহলে সেটা বাতিল বলেই ধরা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে করতে হবে নিয়োগ প্রক্রিয়া। 30 মে নিয়োগ বিজ্ঞপ্তি বদলাতে এসএসসিকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অযোগ্যদের সঙ্গে যে সরকার রয়েছে সেটা তো পরিষ্কার, সেই জন্যই তো তাদের সুযোগ দিয়েছিলেন যে ওই অ্যাপ্লিকেশন করবেন, তারাই আবার ঘুরপথে তাদেরকেই নিয়োগ করার বন্দোবস্ত করা হয়েছিল। সেই জন্য আদালত খুব পরিষ্কার বুঝতে পেরেছেন যে টেন্টেড ক্যান্ডিডেট তাদের আবার সুযোগ দিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। ফলে আদালত খুব স্বাভাবিকভাবে টেন্টেড ক্যান্ডিডেটদের তাদের এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করতে পারবেন না বলে নির্দেশ দিলেন। আদালতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এক কাজে দুটো সাজা হয় না। চাকরি বাতিল, তার উপর পরীক্ষায় বসতেও পারবে না, কতবার তারা ফল ভুগবে, সাজা পাবে। এরপরে বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, তারা প্রতারণা করে চাকরি পেয়েছে, তাই তারা বাদ যাবে। তারা এই অযোগ্যদের নাম কোনো মতেই মুখে আনছে না, কারণ এরা পয়সা দিয়েছে। তো তৃণমূল সে তাদের প্রতি তাদের বিশ্বাসযোগ্যতা বা তাদের যে আনুগত্য, সেই আনুগত্যটা বারবার প্রমাণ করার চেষ্টা করছে। অযোগ্যদের কেউ মদত দিচ্ছে না, দশচক্রে ভগবান যাতে ভূত না হয় সেটাও নিশ্চিতভাবে সংবেদনশীল মন নিয়ে দেখার চেষ্টা হচ্ছে। কেন বারবার অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছে এসএসসি ও রাজ্য সরকার? তাহলে অযোগ্যদের বাঁচাতেই কি দুধ আর জল আলাদা করছিল না রাজ্য? শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। 25শে জুন কসবার ল কলেজে ভাইস প্রিন্সিপালের সেদিন কলেজে হাজিরা নিয়ে একটা সংশয়, একটা বিতর্ক তৈরি হয়েছে। তার কারণ হাজিরা খাতা, রেজিস্টার কপি। রেজিস্টার কপিতে দেখতে পাওয়া যাচ্ছে 25শে জুন ভাইস প্রিন্সিপাল তিনি সই করেছিলেন। ঢোকার সময় দেখা যাচ্ছে 9:50 এবং আউট টাইম বেরোনোর সময় 9:50। কিন্তু এই 9:50 সকাল না রাত সেটা বোঝার কোনো উপায় নেই, তার কারণ AM বা PM উল্লেখ নেই। যে কারণে এই প্রশ্নটা আরও একবার মজবুত হচ্ছে, তাহলে কি সেদিন ওই নক্কারজনক ঘটনা যখন ওই কলেজে ঘটছিল বলে জানতে পারা যায়, সেই সময় আদৌ তিনি উপস্থিত ছিলেন নাকি ছিলেন না? এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে একটু গুরুতর হয়ে দাঁড়িয়েছে। কসবায় গণধর্ষণ কাণ্ডের সময় কলেজেই ছিলেন ভাইস প্রিন্সিপাল। কলেজের রেজিস্টার ঘিরে বাড়ছে রহস্য। TV9 বাংলার হাতে কলেজের হাজিরা খাতার ছবি। তাতে দেখা যাচ্ছে 25শে জুন 9:50 কলেজে ঢুকেছিলেন ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়। এরপর বেরোনোর সময়ও 9:50 লেখা।
জুন মাসের হাজিরা খাতায় 1 তারিখ থেকে 25শে জুন পর্যন্ত কোনো AM বা PM এর উল্লেখ নেই, অর্থাৎ সকাল না রাত তার উল্লেখ নেই। যদিও এই নিয়ে প্রশ্ন করা হলে সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপালের দাবি তিনি 9:50 সিলেবাস কমিটির মিটিংয়ে ছিলেন। এরপরই পুলিশ রীতিমতো ব্যারিকেড করে তাকে ট্যাক্সিতে তুলে দেয়। 26শে জুন তিনি রেজিস্টারে প্রথম ইন টাইম উল্লেখ করেছিলেন 9:30। পরে তা কেটে 10:15 করা হয়। আউট টাইমে লেখা ছিল 8:30 PM, পরে তা কেটে হাফ ডে ছুটি লেখা হয়। কিন্তু 25শে জুনের ঘটনার বিষয়ে তিনি সেদিন কিছুই জানতেন না। ভাইস প্রিন্সিপালের দাবি 27 তারিখে তিনি ঘটনার কথা জানতে পেরেছেন। যদিও 26 তারিখ অর্থাৎ যেদিন তার হাফ ডে ছুটি ছিল সেদিন ধর্ষণকাণ্ডে অভিযুক্ত মনোজিতের সঙ্গে কথা হওয়ার কথা স্বীকার করেন নয়না চট্টোপাধ্যায়। ম্যাডাম 26 তারিখে ঘটনার পরে 26 তারিখে আপনার সঙ্গে মনোনীতের সঙ্গে কথা হয়েছে? ঘটনা আমি জেনেছি 27 তারিখে। ইতিমধ্যেই সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপালকে বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এবার হাজিরা খাতা ঘিরে তাঁর ভূমিকায় নতুন করে প্রশ্ন উঠছে। এদিকে গণধর্ষণ কাণ্ডের 12 দিন পর ফের খুলল সাউথ ক্যালকাটা ল কলেজের গেট। নিরাপত্তা বেড়েছে কলেজে, মোতায়েন প্রচুর পুলিশ, বিনা কারণে কলেজে ঢোকায় নিষেধাজ্ঞা, সচিত্র পরিচয়পত্র ছাড়া কাউকেই কলেজে ঢুকতে দেওয়া হচ্ছে না। কিন্তু তারপরেও আতঙ্ক কাটছে কি? গার্জেনরা বলছে এইসব ঘটনা ঘটছে তো এখন কলেজে যাস না, তাই ওদেরকে কলেজে আসতে দিচ্ছে না। হ্যাঁ, আমার বাড়িতে বলছিল যে যেখানে যাচ্ছি সাবধানে যা, হয়তো এরকম ঘটনা মেয়েদের সাথে ঘটলো, যদি ছেলেদের সাথে হয়তো অন্য কিছু ঘটনা হলো, মামাটা মানে অন্য কিছু হয়তো ঘটনা ঘটলো, বিপত্তি হলো, তখন ওই জন্য ভয় পাচ্ছি। ছেলে মেয়েদের কলেজে পাঠিয়ে বাবা মায়েরাও কি নিশ্চিন্ত হতে পারছেন? কলেজে যাতে পরিষ্কার থাকে, দুর্নীতিমুক্ত থাকে, এরকম ভালো জানে পরিষ্কার থাকে, সেটাই আমরা যাবতীয় তো ভুগছি। একা কি করে ছাড়বো বল না, কার ভরসা ছাড়বো? যতক্ষণ কলেজ থাকবে ততক্ষণ টেনশন থাকবে আমাদের। সিকিউরিটিও কিছু করার নেই, সিকিউরিটি সেভাবে রাখতে পারবে না। ইউনিয়ন যেখানটা এত ইউনিয়নবাজি হচ্ছে সেখানটা কি করে? এখানে কি ইউনিয়নবাজি হতো বলেই তো আর জিনিসগুলো হয়েছে না। সব মিলিয়ে কলেজের দরজা খুললেও নিরাপত্তা নিয়ে আতঙ্কে পড়ুয়া থেকে অভিভাবক। দীক্ষা ভূঁইয়া ও সুশোভন ভট্টাচার্যর রিপোর্ট, TV9 বাংলা। একের পর এক কলেজের ইউনিয়ন রুমে মদের আসর। এবার রাজাবাজার সায়েন্স কলেজের ইউনিয়ন রুমের এক্সক্লুসিভ ছবি TV9 বাংলার হাতে। দেখুন, টিএমসিপি ছাত্রনেতা গৌরব দত্ত মুস্তাফির বিরুদ্ধে কলেজের ইউনিয়ন রুমে মদ্যপানের অভিযোগ। কলেজে রীতিমতন মদের ঠেক বসানোর অভিযোগ ছাত্র নেতাদের বিরুদ্ধে। মদ্যপানের অভিযোগে ইউনিয়ন রুমে আগেই তালা ঝোলানোর সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়, আর এবার সেই মদ্যপানের ছবি ভাইরাল। আগেও বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে চড় মারার অভিযোগ উঠেছিল এই গৌরব দত্ত মুস্তাফির বিরুদ্ধেই। সেই অভিযোগে 2 বছরের জন্য বহিষ্কার হতে হয় গৌরবকে। পরে তার জল গড়ায় আদালতে। 2 বছর পর আবার PhD-তে অ্যাডমিশন পায় গৌরব। এবার ইউনিয়ন রুমে মদ্যপানের অভিযোগ সেই গৌরবের বিরুদ্ধেই, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন এই ছাত্রনেতা। কলেজে কলেজে ইউনিয়ন রুমে মদের ঠেক বাদ পড়ল না স্বনামধন্য রাজাবাজার সায়েন্স কলেজও। এই কলেজের ইউনিয়ন রুমে মদের ঠেক বসানোর অভিযোগ টিএমসিপি ছাত্রনেতা গৌরব দত্ত মুস্তাফির বিরুদ্ধে। এই ছাত্রনেতার বিরুদ্ধে এর আগে অধ্যাপককে চড় মারার অভিযোগ ছিল। পরবর্তীকালে অবশ্য বহিষ্কারের পর সে ফের কলেজে পঠন পাঠন শুরু করে এবং তারপর থেকেই ক্রমাগত ইউনিয়ন রুমে মদের ঠেক বসানোর অভিযোগ গৌরব দত্ত মুস্তাফির বিরুদ্ধে। ইতিমধ্যেই একাধিক ছবি প্রকাশ্যে চলে এসেছে, যদিও এই গৌরব দত্ত মুস্তাফি সব অভিযোগ অস্বীকার করছেন। তবে কলেজে কলেজে যে মদের ঠেক বসত ইউনিয়ন রুমে টিএমসিপি দাদাদের মদতে, তার অভিযোগ কিন্তু উত্তর থেকে দক্ষিণ বাংলার সব জায়গা থেকেই আসছে। ক্যামেরায় দেবব্রতর সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। যে ইউনিয়ন রুমে মদ্যপানের অভিযোগ আপনার বিরুদ্ধে, আপনি এটাকে অস্বীকার করছেন, তাই তো? একদমই, মানে দেখুন, একটা ছবি নিয়ে মানে এরকম কোনোদিনও ঘটে না। কারণ ইউনিয়ন রুম আমাদের প্রথমত আপনারা জিজ্ঞেস করতে পারেন, অমিত রায় স্যারকে জিজ্ঞেস করতে পারেন। আজকে ইউনিয়ন রুমটায় অনেক অধ্যাপকরা এসেও বসতেন। আমাদের ওই এসি ছিল, মানে যা হয় গরমকালে অনেকে ওখানটা আমাদের ক্যান্টিনের পাশেই, ওখানটায় এসে বসতো, অনেকে চা খেত। আমাদের এমনি খোলাই থাকে ইউনিয়ন রুম, এবং ওখানে এরকম কোনো কাজ, মানে দেখুন এগুলো হচ্ছে কি বলেন তো, আমাদেরও পরিবার আছে এবং আমি সবসময় বিতর্ক থেকে দূরে থাকি। এবার খুঁচিয়ে কেউ যদি হেনস্থা করার চেষ্টা করে, মানসিকভাবে এটা মেনে নেওয়াটা কঠিন হয়। এর অন্যতম কারণই হচ্ছে ইউনিয়ন রুমের উপরে
দলীয় স্তরের কোনো মনিটরিং নেই, উল্টে ইন্টেলিজেন্স আছে এবং বিভিন্ন জায়গায় এটা ক্রমবর্ধমান হারে বেড়েছে। তাই কলকাতা হাইকোর্ট প্রাইমা ফেসি ইনভেস্টিগেশনের পর এটা সিদ্ধান্ত নিয়েছে যে অবিলম্বে ইউনিয়ন রুমগুলো বন্ধ করে দেওয়া উচিত। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে বহু ইউনিয়ন রুমের সামনে ইউনিয়ন রুম এই নামটা বদলে দিয়ে সেই ইউনিয়ন রুম তৃণমূল ছাত্র পরিষদ খুলে রেখেছে এবং সেখানে মদ খাওয়া চলছে, পার্টি চলছে, উৎসব চলছে। এক কন্যা রাঁধেন বারেন, এক কন্যা খান, এক কন্যা গোঁসা করে বাপের বাড়ি যান। বর্ষা এসেছে, গ্রাম বাংলায় এটা শিব ঠাকুরের বিয়ে দেওয়ার সময়, কিন্তু তৃণমূলের 3 কন্যা আপাতত একজোট হয়ে রাজন্যার বিরুদ্ধে সরব। হয়তো কাকতালীয়ই, কিন্তু ক্ষিতি গোস্বামী, অতীন ঘোষ আর ফেরাদ হাকিম 3 জনের মেয়েই তৃণমূলের লম্বা রেসের ঘোড়া হতে চান। তাদের বাবার নাম সবাই জানে। তুলনায় রাজনীতিতে অজ্ঞাত কুলশীল রাজন নাকি জনপ্রিয়তার যুদ্ধেই 3 কন্যার টার্গেট। মাস কারুর সর্বনাশ, যে চলুন এটা চলছে, এটা টপিক, আমি একটুখানি ফুটেজ খেয়ে নিই এই সময়। এটা দুঃখজনক, এটা লজ্জাজনক। যদি কেউ মনে করেন যে আমি টিএমসিপির নেত্রী হয়ে গেছি বলে আমি যা খুশি এসে বলবো টিভিতে, তা কেউ তার প্রতিবাদ করবেন না। কতটা এফেক্টিভ তৃণমূল ছাত্র পরিষদের রাজন্যা নিজে, সে ব্যাপারে আমার সমূহ সন্দেহ আছে। কসবা কাণ্ডের পর মুখ খুলে দলের নেতৃত্বের রোষে রাজন্যা। কখনো অতীন কন্যা প্রিয়দর্শিনী ঘোষ, কখনো ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিম। টিএমসিপির প্রাক্তন নেত্রীর বিরুদ্ধে একের পর এক তোপ। মনোজিৎ এআই এর কারিকুরিতে তৈরি করা তার নগ্ন ছবি ছড়িয়েছিল। তৃণমূলে এমন অনেক মনোজিৎ রয়েছে। অভিযোগ তুলেছিলেন প্রাক্তন টিএমসিপি নেত্রী রাজন্যা হালদার। মঙ্গলবারই এ বিষয়ে রাজন্যার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অতীন ঘোষের কন্যা প্রিয়দর্শিনী ঘোষ। এই ঘটনা যখন ঘটেছে এবং সেটা রাজন্যা যখন জানতে পেরেছে, সেই মুহূর্তে দলের শীর্ষ নেতৃত্বকে, প্রশাসনকে জানানো সেটা মানে এক্সপেক্টেড। যদিও প্রিয়দর্শিনী ঘোষকে পাল্টা জবাব দিয়েছেন রাজন্যা। আমি তখন কেন বলিনি, এখন কেন বলছি, বক্তব্যটা আমি বলেছি দলকে। আমার কাছে দল মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আশা রাখছি রিকুদির কাছেও দল মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় হওয়াই উচিত। অনেক মেয়েরা রয়েছে যাদের সম্ভ্রম নিয়ে এরকম প্রশ্ন উঠেছে, তারা আমাকে জানিয়েছে। আমি তাদের প্রত্যেকের ভয়েস হিসাবে আজকে এটা বলছি। তোমরা আজকে এই কথার বিরোধিতা করছো, একবারও এটা বলছো না যে মনোজিৎ মিশ্রের মতো ধর্ষকদের দল থেকে তাড়িয়ে দেওয়া উচিত। আর রাজন্যাকে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসের আরও এক মহিলা নেত্রী জুঁই বিশ্বাস। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, যোগ্যতার বিচারের জন্যও যোগ্যতা লাগে। যারা একে মাথায় তুলেছিলেন তাদের যোগ্যতা নিয়েও সন্দেহ আছে। দুদিন এসেই নেত্রী শুধু পার্সোনাল এজেন্ডা নিয়ে রাজনীতি করতে আসা। এটা প্ল্যান করেই হচ্ছে এবং আমাদের কাছে খবর ক্যামাক স্ট্রিট থেকে আদেশটা গেছে যে রাজন্যা যে কথাগুলো বলেছে তাকে অ্যাটাক করে কথাগুলো বলতে হবে। আমি কোনো মন্তব্য এ নিয়ে করবো না, যারা যা বোঝার সব বুঝতে পারছে। সব মিলিয়ে তৃণমূলের হেভিওয়েট কন্যাদের রোষের মুখে রাজন্যা হালদার। সোমা দাসের রিপোর্ট, TV9 বাংলা। হাওড়ার নরসিংহ দত্ত কলেজের ছাত্রদের ওপর যৌন নির্যাতন ঘটনার পর থেকেই খোঁজ নেই অভিযুক্ত টিএমসিপির রাজ্য সহ সভাপতি সৌভিক রায়ের। কুকীর্তি ফাঁসের পর থেকেই বন্ধ এই নরাধম সৌভিক রায়ের ফোন। হাওড়ার টিকিয়াপাড়ায় সৌভিকের বাড়িতে তালা ঝুলছে। এটা ঘটনা অস্বীকার করার কোনো জায়গা নেই যে বারবার নোটিফাই করা সত্ত্বেও, বিভিন্নভাবে বিভিন্ন গভর্নিং বডি থেকে বিভিন্ন নির্দেশ তৈরি করা সত্ত্বেও আমরা কিন্তু একেবারে বহিরাগতদের প্রবেশ কলেজে আটকাতে পারিনি। কারণ সিকিউরিটিকেও ওরা অনেক সময় ধমক দেয় এবং ঢোকে, এবং আমার কাছেও তারা অনেক সময় এসেছে। বিভিন্ন বাকবিতণ্ডা হয়েছে, চেষ্টা করা হয়েছে বহু। কিছু ছাত্রর, আমি কারোর নাম বলতে চাই না, কিছু ছাত্রর কিছু অনৈতিক আচরণ যেগুলো আমাকে খুব আমার কাজকর্ম করতে বাধা দিয়েছে, তখন আমি থানাতেও কমপ্লেন করেছি, কিন্তু পুলিশও নিষ্ক্রিয় থেকেছে। সেভাবে পুলিশ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। TV9 বাংলার খবরে জোর। হাওড়া নরসিংহ দত্ত কলেজের ছাত্রদের যৌন নির্যাতনের ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ তৃণমূল কংগ্রেসের। টিএমসিপির রাজ্য সভাপতির কাছ থেকে দলের শীর্ষ নেতৃত্বের রিপোর্ট তলব করা হয়েছে। কড়া পদক্ষেপের নির্দেশও দিয়েছে তৃণমূল কংগ্রেস। আজ সোমবার, ঠিক 2 সপ্তাহ পরের যে সোমবারটা আসছে 21শে জুলাই। সামনের বছর মানে 2026-এ যদি ঠিকঠাক সময় নির্বাচন হয়, তাহলে কিন্তু এটাই তৃণমূলের শেষ 21শে জুলাই হতে চলেছে। আচ্ছা, এই বছর 21শে জুলাইয়ে মানে নির্বাচনের আগে যে 21শে জুলাইয়ে
তৃণমূল কি কোনো চমক দেবে? রাজ্য জুড়ে কিন্তু একটা নতুন জল্পনা তৈরি হয়েছে। কি সেই জল্পনা? দিলীপ ঘোষ থাকতে পারে 21শে জুলাইয়ের মঞ্চে। কিন্তু যখন দিলীপ ঘোষকে এই প্রশ্ন করা হয়, তিনি কি জল্পনাটাকে একদম মুড়িয়ে দিয়েছেন, বলেছেন যে তিনি থাকবেন না? না, বরং জল্পনাটা আরও উস্কে দিয়েছেন এবং জল্পনা উস্কে দিয়ে তিনি বলেছেন 21-এর পরেই সমাধান হবে। বিজেপির থেকে দুজন নিশ্চিতভাবে যোগ দিতে চাইছেন এবং তাদের ইচ্ছা প্রকাশও করেছেন 21শে জুলাই তারা আসতে চান বা এরকম, এবং তারা সাংসদ। কুণাল ঘোষের এই মন্তব্য টাটকা নয়, 1 বছরের পুরনো। 21শে জুলাইয়ের 4 দিন আগের কুণালের দেওয়া খবর মেলেনি। কোনো বিজেপি সাংসদই 21-এর মঞ্চে তৃণমূলে যোগ দেননি। সামনে আরও একটা 21শে জুলাই। এবার জল্পনা বিজেপির ওজনদার নেতাকে নিয়ে। প্রাক্তন সাংসদ এবং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কি 21-এর মঞ্চে থাকবেন? কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবোই 21 তারিখ। দেখা যাক 21 তারিখ আসুক। দিলীপ জল্পনা ওড়াননি, উল্টে জল্পনা আরও উস্কে দিয়েছেন। জল্পনাই তো চলে, রাজনীতিতে জল্পনা নিয়েই সব চলে। দেখা যাক কি হয়, মানুষ কি জানতে চায়। সে তো ঠিকই, আপনারা জল্পনা তৈরি করছেন, কেউ জল্পনা তৈরি করছে। অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয়। আমাদের জলও নেই আর পনাও নেই, আমাদের রাজনীতি আছে। তবে ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেছেন দিলীপ। 21 তারিখের পর কি তাহলে এই প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে না? প্রশ্ন থাকবে না, সমাধান হয়ে যাবে সব। হ্যাঁ, কি সেই সমাধান? কিছুতেই তা খোলসা করছেন না দিলীপ। রাজনীতির বাজার অবশ্য জল্পনার খবরেই বেশ গরম। বিজেপির বর্তমান ও প্রাক্তন সভাপতি যাই বলছেন, শাসক তৃণমূল চিমটি কাটার সুযোগ হাতছাড়া করছে না। দিলীপ ঘোষ ছিলেন, দিলীপ ঘোষ আছেন এবং দিলীপ ঘোষ থাকবে। দিলীপ ঘোষ বিজেপির মধ্যে আছেন নাকি অন্য কোনো রাজনৈতিক দলে আছেন, না মাঝখানে ঝুলে আছেন? দিলীপ ঘোষের বিষয়ে যা সিদ্ধান্ত নেবার দল সিদ্ধান্ত। যেহেতু উনি সর্বভারতীয় স্তরে লাস্ট পদে ছিলেন, ওনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাজ্য বিজেপির নেই। কেন্দ্রীয় বিজেপি কি দিলীপ ঘোষকে নতুন কোনো দায়িত্ব দিতে পারে, নাকি ফুল বদলি ভবিতব্য? দিলীপ ঘোষ অন্য কোথাও যাবেন না, যেতে পারবেন না। যায় তো যায় কাহা। শুধু একটা কথা স্মরণ করিয়ে দিচ্ছি, দিলীপ ঘোষ কোনো সেলেবল কমিউনিটি নয়। আমিও জ্যোতিষী নই, আপনিও জ্যোতিষী নই, তো ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে এখনই স্পেকুলেশন করে কি লাভ? জল ঢাললেই জল্পনা শেষ হয়ে যায়, কিন্তু জল ঢালতেই কাউকে দেখা যাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আদালতের স্বস্তি শান্তনু সেনের শান্তনু রেজিস্ট্রেশন বাতিলের রাজ্য মেডিকেল কাউন্সিলের নির্দেশ খারিজ। বিচারপতি অমৃতা সিনহার কি কারণে রেজিস্ট্রেশন বাতিল হচ্ছে সেটা জানানোর প্রয়োজন ছিল মন্তব্য বিচারপতির। আদালতের নির্দেশ পক্ষে আসতেই চড়া সুরে সুদীপ্ত রায়কে নিশানা শান্তনুর। গোলাপ পাঠিয়ে মানসিক সুস্থতার কামনা। তবে নিজের ডিগ্রিতে FRCP লিখতে পারবেন না শান্তনু। বিদেশি ডিগ্রি নিয়ে বিতর্কে 2 বছরের জন্য ডাক্তারের লাইসেন্স বাতিল করে রাজ্য মেডিকেল কাউন্সিল। মহামান্য হাইকোর্ট মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আরও একবার এই অনৈতিক, বেআইনি, দুর্নীতিগ্রস্ত, প্রতিহিংসাপরায়ণ, অপরাধমনস্ক মানুষটি আরও একবার মহামান্য আদালতের কাছে যোগ্য জবাব পেয়েছে। আমি যেভাবে প্র্যাকটিস করছিলাম সেভাবেই প্র্যাকটিস করতে পারবো। কোথাও বয়সের ভারে তিনি ভারাক্রান্ত হয়ে, কোথাও তিনি অজ্ঞতার কারণে এসব কারণগুলো করে ফেলছেন। উদ্দেশ্য একটাই, ডক্টর শান্তনু সেনকে যেন তেন প্রকারণে সরাতে হবে। ये डर हमको अच्छा लग रहा है। আমার একজনকে সরানোর জন্য এরা যেভাবে জোটবদ্ধ হয়ে কাজ করছে, কিন্তু আলটিমেটলি পেরে উঠছে না। যত পেরে উঠছে না তত এরা অন্যায় এবং অনৈতিক কাজ করছে। ডক্টর সুদীপ্ত রায়কে একটি শুভেচ্ছা বার্তা পাঠাতে চাই, যেখানে লেখা আছে, ঈশ্বরের কাছে আমি আপনার দীর্ঘ জীবন এবং শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করি। পেপার গ্যাসগো যেটা লেখে সেইটা শুধু লিখতে পারবে, কিন্তু ওটাকে একদম স্পেসিফিক বলে দিয়েছে কি লিখতে পারে, যে এটা ডিপ্লোমা লিখবেন, আর এটা তোমার যে ওনাকে একটা সাম্মানিক হিসাবে দেওয়া হয়েছে, সাম্মানিক হিসাবে সেটা লিখতে হবে। যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে আর কি। সুপার প্রাইম টাইমের ছবি দেখাবো আপনাদের। পৃথিবীর 2 প্রান্তে জেগে উঠলো 2টো আগ্নেয়গিরি, একটি ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে, আরেকটি জাপানের শিনমোডাকেতে। ইন্দোনেশিয়ায় কয়েক কিলোমিটার উপরে ছাই উঠে যায়। অগ্নুৎপাতের জেরে বেশ কয়েকবার কেঁপে ওঠে আশেপাশের এলাকা। বালি আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাহত হয় পরিষেবা, বাতিল করতে হয় 24টি বিমান। অন্যদিকে জাপানের ছবি দেখাচ্ছি আপনাদের।
জাপানে প্রায় 3 কিলোমিটার উপরে উঠে যায় ছাই। অগ্নুৎপাতের জেরে প্রায় 900টি ভূমিকম্প অনুভূত হয়। শাসক নেতা নেত্রীদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। শাসক মারছে, আবার শাসক বলছে মারবেও। গত 10ই জুন নাগাদ খবরের শিরোনামে আসেন পানিহাটির কাউন্সিলর, যেখানে দেখা যায় তাকে চুলের মুঠি ধরে তিনি মারছেন। আর এরপরে বেবি কোলের কীর্তি তো আমরা দেখতেই পেলাম। আর এবারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে হুমায়ুন কবির তিনি লাথি মারছেন। দেখুন। শাসক নেতা নেত্রীরা যেন ষণ্ডার ভূমিকায়। বেবি কোলে নিয়ে তরজার মধ্যেই তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের পুরনো কীর্তির ভিডিও পোস্ট শুভেন্দু অধিকারীর। বেবি হুমায়ুন মারমুখী, আর উদয়ন গুহর মুখে মারের হুমকি। বেলাগাম শাসক। বৃদ্ধ বাম নেতাকে পিটিয়ে শিরোনামে পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেত্রী বেবি কোলে। ব্যস্ত রাস্তাতেই চুলের মুঠি ধরে কিল, চর, ঘুষি, জুতো পেটা। দলীয় শোকজের জবাবে বৃদ্ধ অনিল দাসকেই দায়ী করেছিলেন বেবি। লিখেছিলেন তার কীর্তিতে দলের ভাবমূর্তি নষ্ট হয়নি। শাসক অবশ্য তা মনে করেনি। 30শে জুলাইয়ের ঘটনা, 7 দিন পর বেবিকে বহিষ্কার তৃণমূলের। যদিও জামিন অযোগ্য ধারা থাকলেও এখনও বেবিকে গ্রেফতার করেনি পুলিশ। নির্দেশ দিয়েছেন শ্রী সুব্রত বক্সী জেলা সভাপতিকে যে সেই বেবি কোলেকে দল থেকে নিষ্কাশিত, বহিষ্কার করার জন্য। যতক্ষণ না অ্যারেস্ট হচ্ছে, প্রশাসনের যে সাহায্য মদত যেটা চলছে, আমি বারবার বলার চেষ্টা করেছি, ততক্ষণ পর্যন্ত আমরা, আমাদের পরিবার এবং খড়গপুর শহরের মানুষ শান্তিতে নেই। সিপিএম নেতাকে মেরেছে সেটা ক্যামেরার সামনে চলে এসেছে বলে তাই। বিজেপির এত নেতাকর্মী খুন হয়ে গেল, কোথায় পরেশ পালকে তো কেউ বহিষ্কার করার কথা বলছে না? নাকি সিপিএম এর সাথে কোনো রামধনু জোট আছে, না ফিশ ফ্রাই জোট আছে, না কি জোট আছে, সে তো তৃণমূল বলতে পারে। পশ্চিম মেদিনীপুরেরই তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের কীর্তি সামনে এনেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভাইরাল ভিডিওয়ে দেখা যাচ্ছে সল্টলেকের স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রলয় চক্রবর্তীকে অফিসেই মারধর হুমায়ুনের। ছবিটা টাটকা নয়, 2022 সালের। 2023 সালে এফআইআর হয়েছিল, কিন্তু বেবির মতো হুমায়ুনকেও ছোঁয়নি পুলিশ। আমাদের দলের যে কোনো রকম অনুশাসন ভেঙে, শৃঙ্খলা ভেঙে কেউ যদি কোনো কাজ করে, এবং এই ব্যাপারটি যখন এসছে সে ব্যাপারেও দল নিশ্চয়ই সুনির্দিষ্ট ব্যবস্থা নেবে। জগ ছুঁড়ে মারা দিয়ে শুরু হয়েছিল, তারপরে কিছুদিন আগে তো আমরা দেখলাম একটি গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপালকে তাকে ধরে থাপ্পড় মারা হয়েছে। আবার এখানে রেজিস্ট্রারকে হেনস্থা করা হচ্ছে। একদম ফেক নিউজ, একদম টোটালি কমপ্লিটলি ফেক, বুলশিট। আমি যথা সময় যথা জায়গায় ব্যবস্থা নেব, আমি ব্যবস্থা নেব, আইন অনুযায়ী ব্যবস্থা নেব। দেখছি যে যা করেছে আমি সব দেখছি, নজরে আছে। ভোটের মরশুম আসছে, আর তার আগেই 21শে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চে সমহিমায় কোচবিহারের তৃণমূল নেতা উদয়ন গুহ। সরাসরি মারের হুমকি। একটা বিধানসভা কেন্দ্রে একজন আক্রান্ত হলে বাকি 8টা বিধানসভা কেন্দ্রে বিজেপির 8 জনকে পেটাতে হবে। শুধু 8-এর দাওয়াই দিয়েই থামেননি উদয়ন। ওয়াক ওভার নিশ্চিত করতে বিরোধী এজেন্টদের দাওয়াই দেওয়ার নির্দেশ দিয়েছেন দলীয় কর্মীদের। ওয়াক ওভার পাওয়া যায় সেই বন্দোবস্ত করতে, এমন অবস্থা তৈরি করতে হবে কোনো বাপের বেটার যেন এই কথাটা রাত্রে শুয়েও মনে না হয় যে আমি এজেন্ট হব। প্রতিক্রিয়া দিতে গিয়ে পাল্টা হুমকির সুর দিলীপ ঘোষের গলায়। আপনার ঘর মে কুত্তা ভি শের হতা হ্যায়, তো কুচবিহারের বাইরে ওকে কে চেনে? উল্টো যদি হয়, জামা কাপড় খুলে ছেড়ে দিল, কলকাতাতে যদি হয় কি করতে পারবে? এটা বলতে পারলেন না যে এখানে এসে উত্তরবঙ্গের কোনো জায়গায় আমার জামা কাপড় খুলে দেবে, সেটা ক্ষমতা হলো না। কলকাতায় গিয়ে করবেন, মানে কলকাতার জঙ্গলে উনি শের। উদয়নবাবু যেন মাথায় রাখে যে যদি বিজেপির কর্মীদের গায়ে হাত পড়ে, আমরা কিন্তু চুপ করে বসে থাকবো। হুমকি, হুঁশিয়ারি, মারধরের সংস্কৃতিকে আপন করে নিল বাংলার রাজনীতি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিহারের ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট। মহুয়া মৈত্র, যোগেন্দ্র যাদব, আরজেডি, এডিআর এর আর্জি শুনানি 10 জুলাই। নির্বাচন কমিশনকে নোটিশ দিতে পারবে সব পক্ষ। ভোটমুখী বিহারে ভোটার তালিকা পরিমার্জনের নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন। 25 জুলাইয়ের মধ্যে সংশোধন সেরে ফেলতে চায় কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের শর্ত নিয়ে আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলা দায়ের। এটা তো তৈরি করেছেন সমস্যাটা মমতা।
বিজেপির হাতে এই অস্ত্রটা উনি তুলে দিয়েছেন, অনুপ্রবেশ এইসব চিৎকার চেঁচামেচি করে পার্লামেন্টের অসভ্যতা করে সেসব ইতিহাস হয়ে আছে। এখন বিহারের যে জায়গায় গেছে, বিহারে প্রকৃতপক্ষে বিহারের সমস্ত বিরোধী দল তারা এককাট্টা হয়ে এর বিরুদ্ধে নেমে পড়েছে। এখন সেটাকে ঘেঁটে দেওয়ার জন্য মহুয়াকে দিয়ে একটা মামলা করানো হয়েছে, আর কিছু। ফের বাংলায় এনআরসি বিতর্ক। কোচবিহারের এক বাসিন্দাকে অসম সরকার এনআরসি নোটিশ পাঠিয়েছে, তিনি অনুপ্রবেশ করেছেন এই অভিযোগ রয়েছে। আর এখানেই উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তিনি সুর চড়িয়েছেন বিজেপির বিরুদ্ধে, বিজেপি আবার পাল্টা দিয়েছে তৃণমূলকে। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। এনআরসি আতঙ্কে কাঁটা, ফের এনআরসি আগুনে ঘি। কোচবিহারের বাসিন্দার কাছে এনআরসির নোটিশ আসতেই শুরু রাজনৈতিক তরজা। পিতৃপুরুষের ভিটে বাংলায় সেই বাসিন্দাকেই এনআরসি নোটিশ অসম সরকারের। নোটিশ পেয়েছেন কোচবিহার জেলার সীমান্ত এলাকার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী। 1966 থেকে 1971 সালের মধ্যে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ আনা হয়েছে উত্তমের বিরুদ্ধে। নোটিশে বলা হয় 15 জুলাইয়ের মধ্যে উপযুক্ত নথি দেখাতে না পারলে তাকে অনুপ্রবেশকারী হিসেবেই চিহ্নিত করা হবে। নোটিশ পেয়ে ঘুম উড়ে গিয়েছে উত্তম কুমারের। তার দাবি, বংশ পরম্পরায় দিনহাটার বাসিন্দা, 50 বছর বয়স হয়ে গেলেও কোচবিহারের বাইরে কখনো যাননি। কিসের কাগজ জানতে পেরেছেন? তারপরে আমি লোকের কাছে ডেকে তারপর বললো এনআরসির কাগজ। কোথার থেকে এসেছে কাগজটা? গৌহাটির থেকে। আসাম থেকে? আসাম থেকে। আসামে আপনার কোনো আত্মীয় রয়েছে? না, আরে আমাদের চৌধুরীর সাদিলেগুড়ি। জন্ম থেকেই এখান থেকে? আপনার বাবা ঠাকুরদা সবাই এখানে। ঘটনার সূত্রপাত জানুয়ারি মাসে। ওই সময় ডাকযোগে একটি চিঠি পান কোচবিহার জেলার সীমান্ত এলাকার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী। প্রথমে তিনি বিষয়টা বুঝতে পারেননি, পরবর্তীতে জানতে পারেন ওই চিঠি এনআরসি নোটিশ। এরপরই প্রশাসনের দ্বারস্থ হন তিনি। অসমের কামরূপে জেলা পুলিশ সুপারের কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সঙ্গে রাখতে হবে ভারতীয় হওয়ার প্রমাণপত্র। যে উনি কোনোদিন আসাম যাননি, কোনো কিছু হয়নি, এবং যেটা দেখা যাচ্ছে 2015-তে হচ্ছে কেস হয়েছে আর 2024-এ নোটিশ এসছে। কত বছর পর? প্রায় 9 বছর পর নোটিশ এলো। আসামের এই নোটিশটা প্রায় এনআরসি বকলমে, এটা হচ্ছে কোচবিহার এসপি অফিস মারফত এসছে। আসামের এনআরসিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যদি নাই ওয়েলকাম করে তাহলে এসপিও এটাকে আবার কি করে সার্ভ করে। এই ঘটনার নেপথ্যে বিজেপির চক্রান্ত বলেই দাবি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। বাঙালির বিরুদ্ধে অত্যাচার, বাংলার মানুষকে নানাভাবে হ্যারাস করা, সে দিল্লিতে হোক অসমে হোক, বাঙালি দেখলেই তাকে নানাভাবে সমস্যায় ফেলো। এর বিরুদ্ধে আমাদের রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে। ভোটার হতে গেলে এখন খালি ভোটার কার্ড বা নয়, আধার নয়, তার সঙ্গে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা অন্য কোনো বা জমির দলিল কিছু দেখাতে হবে ধীরে ধীরে। আর এটা কম্পালসারি হবেই, তা না হলে তো এইসব বাংলাদেশিদের তাড়ানো যাবে না। 2019 সালের 31শে অগস্ট এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে, যাতে বাদ গিয়েছে 19,06,657 জন মানুষের নাম। চূড়ান্ত তালিকায় 3,11,21,004 জন ঠাঁই পেয়েছেন। কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ্যে আসার পর দেখা যায় অসমের বাসিন্দা বহু হিন্দুর নামও এই তালিকা থেকে বাদ গিয়েছে। কয়েক বছরের ব্যবধানে আচমকাই কোচবিহারের বাসিন্দাকে নোটিশের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। সুমন কল্যাণ ভদ্র রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, দিলীপ ঘোষ কি বিজেপি ছাড়তে পারেন? যখন এমন জল্পনা চলছে তখন সেই জল্পনায় আরো জল হাওয়া দিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। দিলীপ ঘোষের প্রশংসা করে চুঁচুড়ার বিধায়ক বললেন উনি বড় নেতা। দিলীপ দা বড় নেতা, এবং দিলীপ দাকে নিয়ে আমি অন্য কিছু বলতে চাই না। এবং দিলীপ দা সংবাদ মাধ্যমেও শিরোনামে থাকেন। হ্যাঁ, এ ব্যাপার আমাদের প্রদেশের নেতৃত্ব এবং দিলীপ দা জানেন, আমার পক্ষে বলা সম্ভব না। এবার না আমি আমার জায়গার, আমার বাড়ির এলাকার ছবি দেখাবো। আসলে গত 1 বছর ধরে যা দেখছি তাতে সত্যি এবার সমস্যার সমাধান হওয়া ভীষণভাবে প্রয়োজন। হুগলি চুঁচুড়া পুরসভা 1865 সালে তৈরি, অথচ আমার শহরেই না দিকে দিকে আবর্জনা, দিকে দিকে রাস্তা খারাপ। এই সমস্যা কতদিন ধরে চলবে? কারণ বলা হচ্ছে সাফাই হচ্ছে না, অস্থায়ী পুরকর্মীরা তারা কর্মবিরতিতে রয়েছেন। সমস্যার সমাধান হচ্ছে না কেন? কোথায় আটকাচ্ছে? কতদিন এভাবে আমরা চলবো? এই প্রশ্ন জানেন তো শুধুমাত্র আমার নয়, চুঁচুড়ার যে কটা মানুষ ট্যাক্স দেন, পুরো কর দেন, প্রত্যেকে এই প্রশ্ন করছেন। একশো 7 বছরের পুরনো পুরসভা, অথচ শাসকের হাতে থাকা পুরসভায় এই কেমন পরিষেবা?
উপচে পড়া ভ্যাট, রাস্তার ধারে নর্দমার পাশে লাইট পোস্টের নিচে বাজার চত্বরে আবর্জনা স্তূপ, দুর্গন্ধ, ভনভন করছে মাছি, বর্ষার জলে পুরো নরক। চুচুড়া ঘড়ির মোড়, পিপুলপাতি, ইমামবাড়া, চকবাজার হয়ে ব্যান্ডেলের দিকেই চলে যান কিংবা খাদিনা মোড়, মিয়ারবের বা তালডাঙ্গার দিকেই যান, সব দিকেই অস্বাস্থ্যকর পরিবেশ। যেখানে দেখবেন সেখানেই নোংরা, এখানে পুরো ইমামবাড়ি পুরো নোংরা, পুরো বাইরের সাইডে পুরো নোংরা, পুরো ভর্তি রয়েছে। পৌর প্রতিষ্ঠানে যারা আছেন কর্মধারা তারা অবশ্যই এটাকে সলভ করুন। বেশ কয়েকদিন ধরে আন্দোলন চলছে, স্ট্রাইক চলছে, শহরে ডেঙ্গুর প্রকোপ আস্তে আস্তে বাড়তে চলেছে, আমাদের ফুল টিম কাজ করছে। 30 আসনে চুচুড়া পুরসভার 29টি আসনই তৃণমূলের দখলে, অথচ পুরসভায় অস্থিরতা থামছেই না। চুচুড়া পুর কর্তৃপক্ষের সিদ্ধান্ত 65 বছর বয়সী শ্রমিকদের অবসরে পাঠানো হবে, সেক্ষেত্রে এককালীন 5 লক্ষ টাকা করে দিতে হবে বলে পাল্টা দাবি শ্রমিক পক্ষের। তাতে পুরসভা রাজি নয়, মজুরি বাড়ানোর বিষয়টিও ঝুলে। আমরা চাইছি কর্তৃপক্ষ সদিচ্ছা নিয়ে এই সমস্যার সমাধান করুন, আর তাদের যদি সদিচ্ছা না থাকে তাহলে চুচুড়া শহর এরকমই হবে, কিছু করার নিয়ে আমাদের। এই মায়নায় আমাদের চলছে না, আমরা জানুয়ারি মাস থেকে বলে আসছি, তবুও তা কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করছে না। সমাধান কিভাবে হবে তার দিশা নেই, কিন্তু পুর প্রধান এসবের পিছনে বামপন্থী শ্রমিক সংগঠনের ইন্ধন দেখছেন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সিপিএম এর ইউনিয়ন, এটা মানুষ এবার প্রতিরোধ করবে, পাড়ায় পাড়ায় তাদের প্রতিরোধ করা হবে যারা এই অসভ্যতা করছে। পরিসংখ্যান বলছে গত লোকসভা নির্বাচনে চুচুড়া বিধানসভায় প্রায় 8,500 ভোটে তৃণমূলের চেয়ে এগিয়ে রয়েছে বিজেপি। চুচুড়া পুরো এলাকায় তৃণমূল পিছিয়ে প্রায় 1,500 ভোটে। এখন পুরো পরিষেবা নিয়ে যেভাবে ক্ষোভ বাড়ছে তা আগামী বিধানসভা নির্বাচনের আগে চিন্তা বাড়িয়েছে শাসকের। আমার পক্ষে সবটা দেখা সম্ভব না, চেয়ারম্যানরা দেখছেন, তারা যদি কখনো মনে করে আমাকে দরকার আছে বললে নিশ্চয়ই দেখব। বছর ঘুরতে চলল, শ্রমিক অসন্তোষ থামার লক্ষ্য নেই চুচুড়া পুরসভায়। তার সঙ্গে তৃণমূলের অন্দরের টানাপোড়েন তো রয়েছেই, আর ভোগান্তি কাদের পোহাতে হচ্ছে? যারা নিয়মিত পুরো কর দেন তাদের। চারদিকে ময়লা স্তূপ জমে আছে, এখন বর্ষাকাল, ডেঙ্গুর সময়, এইভাবে যদি থাকে তাহলে তো ডেঙ্গু বাড়বে। প্রায় 2000 কর্মচারী ধর্মঘট করছে দিনের পর দিন। পৌর প্রশাসন, এখানকার এমএলএ যারা প্রশাসন চালাচ্ছেন, রাজ্য সরকার যারা চালাচ্ছেন, তাদের কোনো রকম ভূক্ষেপ নেই। চুচুড়া পৌরসভার বাসী কিন্তু আগামী বিধানসভা যে আসছে 26-এ, তার কিন্তু জবাব এর দেবেন। চুচুড়া পুরসভা সূত্রে খবর, বাংলায় যত পুরসভা আছে তার মধ্যে সর্বাধিক অস্থায়ী কর্মী কাজ করেন এখানেই। অভিযোগ, এই নিয়োগ রাজনৈতিক প্রভাবে হয়েছে। সেটাই কি সুষ্ঠু পুরো পরিষেবার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে? চর্চা শহর জুড়ে। হুগলির চুচুড়া থেকে আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। চুচুড়াতে কান পাতলেই শোনা যাচ্ছে যে পুরো পরিষেবার অচল অবস্থার মূলে কিন্তু আসলে পুরো প্রধান এবং বিধায়কের মধ্যে কোন্দল। আর অন্যদিকে মালদা নিয়েও মাথা ব্যথা বাড়ছে শাসকের। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় মন্ত্রী আর তৃণমূল নেতার মধ্যে কথার লড়াই। রতুয়ার ছবি যেন উঠে এলো হরিশ্চন্দ্রপুরেও। 2026-এর বিধানসভা নির্বাচনের টিকিটকে ঘিরে দ্বন্দ্ব, জোর জল্পনা বঙ্গ রাজনীতিতে। বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি, যদিও জেলা তৃণমূলের বক্তব্য যে বড় সংসারে ছোটখাটো মতভেদ তো হতেই পারে। বিধানসভা ভোটের আগে শেষ 21শে জুলাইয়ে সমাবেশ। আগামী লড়াইয়ের দিশা দেখাবেন তৃণমূল নেত্রী, কিন্তু সেই সমাবেশের প্রস্তুতি সভা ঘিরেই বিতর্কের ওপর বিতর্ক। একে বিডিও অফিসে দলীয় বৈঠক ঘিরে প্রশ্ন, আর সেই বৈঠকে রাজ্যের মন্ত্রীর সঙ্গে জেলার দাপুটে তৃণমূল নেতার তুমুল ঝগড়া। রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী ও হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন বনাম মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খান কথার যুদ্ধে জড়িয়ে পড়লেন প্রকাশ্যেই। রতুয়ার পর এবার যত ঝামেলা হরিশ্চন্দ্রপুরে। নিজের মেজাজ হারিয়ে ফেলে উল্টাপাল্টা মন্তব্য করতে লাগেন যে তোমাকে তুমি তাড়িয়ে দিয়েছি, ও দিয়েছি, কেন তুমি বলবা ও বলবা, কেন মানে হবে। আমি বুঝতেই পারলাম, দলকে জানাবো, তার বিচার আমি চাইব, এটা হলো কেন। বিডিও অফিসের ভেতরের ছবি ইতিমধ্যেই ভাইরাল, তাই মন্ত্রী মশাইও সাবধান। আমার কথাটা হচ্ছে যে পার্টির আভ্যন্তরীণ ব্যাপারে তো আর কিছু বলা যায় না। মালদা জেলার রাজনীতিতে তাজমুল আর বুলবুলের ঝামেলা নতুন নয়। গত পঞ্চায়েত এবং লোকসভা ভোটে তাজমুলের গড় হরিশ্চন্দ্রপুরে শোচনীয় ফল হয় তৃণমূলের। মন্ত্রীর আপন ভাই জেলা পরিষদের ভোটে হেরে যান।
এরপর গত লোকসভা ভোটে মালদা উত্তর কেন্দ্রের অন্তর্গত এই বিধানসভায় পিছিয়ে পড়েন তৃণমূল প্রার্থী। জল্পনা চলছে এই পরিস্থিতিতে আগামী বিধানসভা ভোটে মন্ত্রীর টিকিট কাটতে তৎপর তাজমুলের বিরুদ্ধ গোষ্ঠী। তিনি হয়তো ভয় পাচ্ছেন যে হয়তো আমি টিকিট পাবো কি পাবো না, এই বলে হয়তো তিনি মানসিক চাপ নিচ্ছেন, এরকম একটা ব্যাপার মনে হচ্ছে। ২১-এর বিধানসভা ভোটে যে জেলায় প্রথমবার দুর্দান্ত ফল করেছিল তৃণমূল, সেই জেলাতেই লাগাতার কোন্দলে জর্জরিত শাসক শিবির। তা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। তৃণমূলের শেষের সময় আগত হয়েছে, এটা আমরা বুঝতে পারছি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মালদা জেলায় সর্বজন বিদিত এবং এটা বারে বারে প্রমাণ হচ্ছে। বড় পরিবার, মতের অমিল হয় একটু, আবার পরে ঠিক হয়ে যায়। পার্টির ইনার মিটিংয়ে এইসব হওয়াটা সমুচিত নয়। সম্প্রতি ২১শে জুলাইয়ের প্রতিষ্ঠা সভায় রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের সঙ্গে জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডুকে তর্কাতর্কিতে জড়িয়ে পড়তে দেখা গিয়েছিল। এবার হরিশ্চন্দ্রপুরের বিডিও অফিসে কার্যত তারই পুনরাবৃত্তি। গোদের ওপর বিস্ফোরার মতো বিতর্ক দানা বেঁধেছে বিডিও অফিসে ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভাকে ঘিরেও। দলীয় কর্মসূচি কেন বিডিও অফিসে, সদুত্তর দিতে পারেননি হরিশ্চন্দ্রপুরের বিডিও। মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। সুপার প্রাইম টাইমে এবার সময় আগামীকাল দিনভর তাপমাত্রা কেমন থাকবে, আবহাওয়া কেমন থাকবে, বৃষ্টি কেমন হবে সেগুলো আপনাকে জানানোর। আসুন বিগ ওয়ালে আপনাকে দেখাই আগামীকাল ওয়েদারের আপডেট। পিসিআরকে বলবো দেখাতে। প্রথমেই কলকাতায় দিনভর তাপমাত্রা সর্বোচ্চ থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। এটা কলকাতার ওয়েদার। এরপরে দেখাবো কলকাতার পর হাওড়া, কলকাতা লাগোয়া শহর, সর্বোচ্চ থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস কিন্তু হাওড়া জুড়েই থাকছে। পরেরটা দেখাতে বলবো। এরপর দীঘা, সর্বোচ্চ থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘাতেও আগামীকাল। এরপরে দেখাতে বলবো দীঘার পর দার্জিলিং, সোজা উত্তরবঙ্গ, সর্বোচ্চ 21 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দিনভর দার্জিলিং। এরপর দেখাবো দার্জিলিংয়ের পর শিলিগুড়িতে নজর রাখবো। শিলিগুড়িতে আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস কিন্তু শিলিগুড়িতেও থাকছে। এরপর পিসিআরকে বলবো পরেরটা আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আসানসোলেও। পরেরটা দেখাতে বলবো বোলপুরে সর্বোচ্চ তাপমাত্রা আগামীকাল থাকবে 31 ডিগ্রি, সর্বনিম্ন 26 ডিগ্রি। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বীরভূমেও আগামীকাল। পরেরটা দেখাতে বলবো কৃষ্ণনগর, সর্বোচ্চ 31 ডিগ্রি, সর্বনিম্ন 26 ডিগ্রি। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে কৃষ্ণনগরেও। এই ছিল আগামীকালের ওয়েদার আপডেট। এখন সময় ছোট্ট একটা ব্রেকের।